আমাদের রিজার্ভ আমরা আরো বাড়াবো। আমাদের লক্ষ্য হচ্ছে যে জুন মাসের মধ্যেই এটা 35 থেকে 36 বিলিয়ন আমরা নিতে পারবো। কেন আমরা ওই জায়গায় যেতে পারবো? রেমিটেন্সের প্রবাহ কিন্তু এখন পর্যন্ত প্রায় 19.9%, অর্থাৎ প্রায় 20%। আমার এক্সপেকটেশন ছিল 10%, সেটা ডাবল হয়েছে। প্রায় ডাবল হচ্ছে। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমোডিটি মার্কেটে প্রাইসের দাম কমে গেছে, এটার একটা বেনিফিট আমরা পাচ্ছি। কেন আমাদের এত বেশি রিজার্ভ দরকার? যে কোনো দুর্যোগে আমরা আমাদের মোকাবেলা করতে পারবো। IMF এর লোনের আমাকে কত দিত? আরো 1 বিলিয়ন হয়তো দিবে, তার মধ্যে তার দ্বিগুণেরও বেশি আমরা বাজার থেকে কিনে ফেলেছি। IMF যখন প্রথমেই বললো অক্টোবর মাসে যে এক্সচেঞ্জেরকে ফ্রি করে দাও, তাহলে আমরা তোমাদেরকে টাকা দেবো, তা আমি বললাম যে এটা পক্ষে সম্ভব না। আপনারা একটু সময় নিয়েছেন। হ্যাঁ, আমাদের পজিশনটা ছিল যে ওই সময় সিচুয়েশন ওয়াজ এক্সট্রিমলি ভোলাটাইল, আনস্টেবল। এখানে যদি আমি এক্সচেঞ্জকে ছেড়ে দেই, এটাকে আমি কন্ট্রোল করতে পারবো না। আমরা এখন কি অবস্থায় আছি? এই মুহূর্তে আমরা এখন অ্যাবসলিউটলি ফ্রি। বাংলাদেশ ব্যাংক আমরা দেখেছি অনেকগুলো 5-6টি আইন তারা রিফর্ম করেছে, অ্যামেন্ডমেন্ট করেছে। ইটস পার্ট অফ আমাদের গুড গভর্নেন্স। কি মেজর চেঞ্জ আপনারা আসলে বিবি অর্ডারে আনছেন? সুরক্ষা দেওয়ার একটা প্রপোজাল আছে এখানে গভর্নর এবং ডেপুটি গভর্নরদেরকে, যে তাদেরকে ইচ্ছা করলে ফায়ার করা যাবে না। এগুলো কি আপনারা বাস্তবায়ন করে যেতে পারবেন কিনা? এটা সরকারের উপর পুরোপুরি ডিপেন্ড করবে। আপনারা কি কোনো পলিটিক্যাল রেজিস্ট্যান্স পাচ্ছেন কিনা? রাজনৈতিকভাবে আমি কোনো রেজিস্ট্যান্স দেখিনি। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলুর শোতে। আজকে আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর। আমরা আজকে আলোচনা করব ব্যাংকিং সেক্টরের সংস্কার নিয়ে। 5ই আগস্টের আগে ব্যাংকিং সেক্টর যে ভঙ্গুর দশায় ছিল, আমরা অলরেডি 16 মাস অতিক্রম করেছি ইন্টারিম গভর্নমেন্টের, আর সামনে ইলেকশন আসছে ফেব্রুয়ারিতে। এখন এই অবস্থায় আসলে কতটা সংস্কার কার্যক্রম করা সম্ভব হয়েছে, প্রত্যাশিতভাবে আমরা কতটা সংস্কার করতে পেরেছি, এই বিষয়গুলো জানবো। তার কাছে যাওয়ার আগে আমরা একটু মোটা দাগে কি পরিবর্তন আমরা দেখতে পাই সেটি যদি একটু বলি, যে সেটি হলো আমাদের ডিফল্ট লোন, খেলাপি ঋণ, যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল, যেটি লুকিয়ে রাখা হতো। আমরা জানতাম না আসলে ব্যাংকিং সেক্টরের রিয়েল হেলথ কি, সেটি এখন প্রকাশ্যে এসেছে। আমরা এখন আইডেন্টিফাই করতে পেরেছি কোন কোন ব্যাংকের হেলথ কী রকম, এবং দুর্বল ব্যাংকগুলোর সংস্কার কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। নতুন একটি ব্যাংক গঠন করা হয়েছে। যে ডিপোজিটাররা অস্থিরতার মধ্যে ছিলেন টাকা ফেরত নিয়ে, সেই কার্যক্রমও অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমরা যদি দেখি যে ফরেক্স মার্কেটের যে সবচেয়ে বড় অস্থিরতা ছিল, সেটি আমরা একটি বড় সাফল্য দেখতে পাই, যে এক্সচেঞ্জ রেট এখন স্টেবল আছে। এবং আমরা যদি রিজার্ভ, যেটি অনেক বড় একটি উদ্বিগ্নের কারণ হয়ে গিয়েছিল, যেটি কন্টিনিউয়াসলি কম ছিল, সেটি এখন আমরা গত 16 মাসে প্রায় $9 বিলিয়ন রেইজ করতে পেরেছি। $29 বিলিয়ন পর্যন্ত পৌঁছেছিল, যেটি আমরা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর হিসেব অনুযায়ী গ্রস রিজার্ভের কথা বলছি, যেটি এখন যদিও আকু পেমেন্টের পর 27 বিলিয়ন থেকে 28 বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে, যেটি আমাদের বাংলাদেশের মান্থলি ইম্পোর্ট যেটি আমরা করে থাকি, সেটার জন্য যথেষ্ট রিজার্ভ এখন আমাদের রয়েছে। এবং আমাদের ইনফ্লেশন, যেটি অন্যতম উদ্বেগের কারণ ছিল, যেটি ডাবল ডিজিটে চলে গিয়েছিল, সেটি কিন্তু এখন সিঙ্গেল ডিজিটে চলে এসেছে, অর্থাৎ এখন স্লো ডাউন হতে শুরু করেছে। তো এরকম মোটা দাগের যে রিফর্মগুলোর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা এখন এই জার্নিটা এবং প্রত্যাশা কতটা পূরণ হয়েছে সেগুলোই আজকে আলোচনা করব। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রথম জানতে চাই যে এই যে 16 মাস অলরেডি আমাদের হয়েছে, আপনি গত বছরের অগাস্টে জয়েন করেছিলেন, তখন থেকে আজকে পর্যন্ত আপনি আজকে কতটা স্বস্তিতে আছেন? ব্যাংকিং সেক্টর যে পুনরুদ্ধারের কার্যক্রমের মধ্য দিয়ে আপনি গেলেন, কতটা স্বস্তি ফিল করছেন আজকে? প্রথমত বলবো যে আমাদের অনেক জায়গাতে আমাদের স্বস্তির যথেষ্ট কারণ আছে। আমাকে যদি কেউ বলে যে এখন কি ব্যালেন্স অফ পেমেন্ট বা মানে বৈদেশিক বাণিজ্য খাতে আমাদের কি টানাপোড়েন আছে, আমি বলবো নাই। কেন নয়? কারণ আমাদের কারেন্ট অ্যাকাউন্টে আমরা মোটামুটি ব্যালেন্সড অবস্থায় আছি। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, যেটা একটা গুরুত্বপূর্ণ দিক বাট কম আলোচিত হয়, সেখানে আমাদের বিরাট একটা সারপ্লাস আছে, যেটা গত বছর নেগেটিভ ছিল। আমাদের ওভারঅল ব্যালেন্স গত বছরও আমরা বিগ পজিটিভ ছিল, এবছরও বিগ পজিটিভ আছে এবং থাকবে।
তো আমাদের রিজার্ভ ক্রমান্বয়ে বাড়ছে। আমরা এ পর্যন্ত কন্ট্রারি টু অল এক্সপেকটেশনটা ওই 14ই অগাস্ট গত বছর থেকে $1 বিক্রি করা হয়নি বাংলাদেশ ব্যাংক থেকে, $1 নয়। কিন্তু আমরা $3.7 বিলিয়ন কিনেছি গত অগাস্ট মাস থেকে, গত জুলাই মাস থেকে। তো এটা একটা বিশাল পরিবর্তন বলে আমার কাছে মনে হয়, যেটা এবং আমরা যদি পার্সপেক্টিভে দেখি, IMF এর লোনের আমাকে কত দিত? আমাকে 700 মিলিয়ন দিয়েছিল, আর হয়তো আরো 1 বিলিয়ন হয়তো দিবে, ব্যাস দ্যাটস ইট। তার মতো তার দ্বিগুণের বেশি আমরা বাজার থেকে কিনে ফেলেছি। আমাদের কিন্তু এখন যখন IMF বললো যে তারা নতুন সরকার গঠনের আগে আর ঋণ দেবে না, কারণ তারা হচ্ছে যে পরবর্তী সরকারের সাথে আলাপ সাপেক্ষেই তারা ডিসবার্সমেন্ট করবে, আমরা বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টেক ইউর টাইম, উই ডোন্ট হ্যাভ এনি ক্রাইসিস, উই ডোন্ট নিড ইউর মানি অ্যাট দ্য মোমেন্ট, আমরা ওটা ছাড়াও চলতে পারবো এবং খুব ভালোভাবেই চলেছে, কাজে কোনো অসুবিধা নেই। তারা আসবে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের রিজার্ভ আমরা আরও বাড়াবো। আমাদের লক্ষ্য হচ্ছে যে জুন মাসের মধ্যেই এটাও আমরা আমাদের হিসাবে, যেটা বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সেটা 35 থেকে 36 বিলিয়নের আমরা নিতে পারবো এবং পরবর্তীতে আরও বাড়বে। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আমাদের আমদানি বাড়বে, আমাদের রপ্তানি বাড়বে, আমাদের রিজার্ভও বাড়বে এবং সেটা মুখাপেক্ষী হয়ে থাকার কোনো দরকার নেই। IMF থেকে আমরা না পেলেও আমাদের রিজার্ভ বাড়তেই থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং এখানে আমরা বলবো যে আমাদের সবচেয়ে বড় অর্জন যেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে আমরা ট্রান্সফার করতে পেরেছি, যেটা আমাদের একদম ডেফিসিটে ছিল। টাকা চলে যাচ্ছিল বা বিনিয়োগকারীরা উইথড্র করে নিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু এখন আবার নতুন করে এখানে টাকা আসছে। ইভেন ফরেন যারা করেসপন্ডিং ব্যাংক, তারাও কিন্তু আমাদের এলসি ক্রেডিট লাইন কেটে দিয়েছিল, সেগুলো তার কি ফেরত এসেছে? প্রথম যেটা চিন্তা ছিল, আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল, অন ডে 1 আমাকে এসে সব ব্যাংকাররাই বললো, স্যার আমাদের তো ফরেন ট্রেড বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমাদের যে করেসপন্ডেন্ট ব্যাংকগুলো আছে তারা আমাদের এলসি কনফার্মেশন দিচ্ছে না বা কমিয়ে দিয়েছে। আগে যদি 100 মিলিয়ন দিত, এখন 25 মিলিয়ন। তো এইভাবে তো আমদানি করা যাবে না, রপ্তানিও করতে পারবো না। আমাদের পুরো জিনিসটা কিন্তু একটা গলার মধ্যে শ্বাসরুদ্ধকর একটা অবস্থা ছিল। তো আমাদের যাই হোক, সেকেন্ড ডে অফ মাই জয়েনিং বাংলাদেশ ব্যাংক, আমরা ব্যাংকারদের সাথে আলাপ করে ঠিক করে, তোমাদের করেসপন্ডিং ব্যাংক কত আছে বলে 200-র উপর। মনে হচ্ছে ঠিক আছে, তাদের 200 উপর প্রতিনিধির সাথে আমরা আলাপ করব। আমরা জুমে আলাপ করলাম, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। তারা হয়তো কিছুটা আশ্বস্ত, কিছুটা সন্দিহান, যা হয় স্বাভাবিক, আমি হলেও তাই হতাম, যে ঠিক বৃক্ষ কি ফলে পরিচয়। তো দেখবো আমরা এইভাবেই আলোচনাটা শেষ হলো। আমাদের যেটা প্রিডিংটা ছিল যে তোমরা আমাদেরকে বন্ধ করো না, আমরা 50 বছর তোমাদের সাথে ভালোভাবে সম্পর্ক রেখেছি, কোনো সময় ডিফল্ট করি নাই। এখন একটু অসুবিধা হচ্ছে, আমাদের প্রায় $3 বিলিয়ন $3.5 বিলিয়ন মতো এরিয়াস জমে গেছে, আমরা এটা ক্লিয়ার করব, 1 নম্বর প্রতিজ্ঞা। 2 নম্বর হলো যে আমরা যদি আমাদের সাইড অফ দ্য ডিল করি, তোমরা তোমাদের সাইড অফ দ্য ডিল করবে, অর্থাৎ তোমরা তখন খুলে দিবে আবার এটাকে। এইভাবে শেষ হলো ওইটা। এবং তার পরবর্তীতে আমরা যেটা ফেস করলাম সেটা হচ্ছে যে একদিকে আমাদের যেটাকে বলি আমরা রেমিটেন্সের ক্ষেত্রে বড় বড় এগ্রিগেটরগুলো এক ধরনের পজিশন নিয়ে বসেছিল যে এক্সচেঞ্জ রেট তো 150 টাকা হবে, 170 টাকা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তারা একটা পজিশন নিয়ে ফেললো যে বাংলাদেশের রেমিটেন্স আমরা সহজে দেবো না, বেশি দাম দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর আমার পজিশনটা ছিল ঠিক আছে, আমরা চেষ্টা করবো এটাকে স্টেবিলাইজ করতে, কারণ অলরেডি তো ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, 84 থেকে 120-122-এ চলে এসছে। আর বাড়তে দেওয়াটা হয়তো এই মুহূর্তে ঠিক হবে না, ইনস্টেবিলিটি চলে আসবে। তো চেষ্টা করতে হবে এটাকে থামিয়ে রাখার জন্য। যে কারণে IMF যখন প্রথমেই বলল অক্টোবর মাসে যে এক্সচেঞ্জেরকে ফ্রি করে দাও, তাহলে আমরা তোমাদেরকে টাকা দেবো, তা আমি বললাম যে এটা পক্ষে সম্ভব না। কারণ এক্সচেঞ্জের তখন ফ্রি করলে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের যে অস্থিরতা, আমাদের যে করেসপন্ডেন্ট ব্যাংকের যে টাইটনেস, আমাদের যে এই এগ্রিগেটেডদের যে স্পেকুলেশন, সব মিলিয়ে এটাকে ধরে রাখা যাবে না, এটা একটা আউট অফ কন্ট্রোল চলে যেতে পারে। কাজে আমাকে কিছুদিনের জন্য হলেও মার্কেটকে একটা অ্যাডমিনিস্ট্রেটেড ওয়েতে ম্যানেজ করতে দিতে হবে। তাই আমি বলি ঠিক আছে, তোমারটা তুমি ম্যানেজ করো, আমরা আমাদের মতো চলে গেলাম, পরে কথা হবে যখন উই ক্যান। ঠিক আছে, আমরা আবার মিট করলাম মার্চ মাসে, আবার মিট করলাম এপ্রিলে ওয়াশিংটনে।
আমাদের কোনো সমঝোতা হয়নি। সমঝোতা হয়নি এই জন্য যে আমার পয়েন্ট ছিল যে আমাদের এক্সচেঞ্জের মোটামুটি স্টেবিলাইজ হয়ে আসছে মার্চ মাসের মধ্যে, কিন্তু এখনই আমি ছাড়তে রাজি না। একটু যদি ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি, আমরা বলছি আমরা গ্রেটার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রেজিমে ঢুকেছি, আর আইএমএফ চাচ্ছে কমপ্লিটলি ফ্রি। এটার মধ্যে তফাৎটা কি? তখনকার কথা বলছি আমি। আচ্ছা, ওকে। আমরা কমপ্লিটলি ফ্রি এক্সচেঞ্জ রেট রেজিমে চলে গেছি জুন মাস থেকে। তারা তখন বলছিল অক্টোবর মাসে এটাকে কমপ্লিটলি ফ্রি করে ওকে, দিতে। আপনারা একটু সময় নিয়েছেন। হ্যাঁ, আমাদের পজিশনটা ছিল যে ওই সময় সিচুয়েশন ওয়াজ এক্সট্রিমলি ভোলাটাইল, আনস্টেবল। এখানে যদি আমি এক্সচেঞ্জকে ছেড়ে দেই, এটাকে আমি কন্ট্রোল করতে পারবো না আর, এবং এটা কোথায় যাবে আমি জানি না। আমি জানি যে এটা শ্রীলঙ্কাতে এটা 300-তে গিয়েছিল, আমি জানি পাকিস্তানে এটা 300-তে যেয়ে আবার 280-তে এখন স্টেবিলাইজ করেছে। শুড আই গো ফর দ্যাট অর শুড আই টেক এ স্টেপ টু স্টেবিলাইজ ইট অ্যান্ড দেন গো ফর কমপ্লিটলি ফ্রি এক্সচেঞ্জ? সেই কারণে মতপার্থক্যটা ওইখানে। তাদের ছিল যে এখনই করতে হবে, আমরা তোমাদেরকে টাকা দেবো, উইল হেল্প ইউ স্টেবিলাইজ ইট। আমার কথা হলো হ্যাঁ এখনই করতে পারি, কিন্তু এখন করলে ইট উইল ওভারশুট। এটা কোথায় যাবে আমি জানি না, এবং সেটা আমি চাই না। আই ওয়ান্ট টু হ্যাভ এ কন্ট্রোলড স্টেবিলাইজেশন ভার্সাস আনস্টেবল হয়ে তারপরে স্টেবল হওয়া। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো যাই হোক, মত পার্থক্য থাকতেই পারে। তাদের দে স্টাক টু দেয়ার পজিশন, উই আর স্টাক টু আওয়ার পজিশন। আমি বলবো যে সরকার থেকে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি, আমার উপর কোনো চাপ সৃষ্টি করা হয়নি যে আইএমএফের টাকা নিতে হবে, একটু হলেও ছাড় দিয়ে দেয় ইত্যাদি। না, এই চাপটা আসে নাই, যে কারণে উই কুড হোল্ড দ্য লাইন। তো হোল্ড দ্য লাইন হতে যেটা হয়েছে আলটিমেটলি, আমার সবসময় আমি বলেছি, তখনও বলতাম, এখন আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এক্সচেঞ্জ রেটকে অ্যাবসলিউটলি ফ্রি করে দেওয়া, কোনো বাধাবাধক থাকবে না, কিন্তু নট ইন দেয়ার টার্মস বাট ইন আওয়ার টার্মস। আমরা এখন কি অবস্থায় আছি? আমরা এখন অ্যাবসলিউটলি ফ্রি। ওকে, অ্যাবসলিউটলি ফ্রি মানে আমাদের ফরেন এক্সচেঞ্জের বেচা কেনা এটা সম্পূর্ণ Market ফ্রি, driven। বাজার ভিত্তিক হচ্ছে, এবং একটা ব্যাংক আরেক ব্যাংক থেকে কিনছে, কাস্টমাররা যে ব্যাংক থেকে কিনছে, কোথাও কোনো শর্টেজ নাই, কোথাও কোনো ফোন কল নাই। কেউ বলবে না, কোনো ব্যাংক বলবে না যে বাংলাদেশ ব্যাংক থেকে ফোন করে বলা হয়েছে কিছু করার জন্য। না, আমরা এখন এমন একটা অবস্থা হয়েছে যে বাজারে কন্ট্রারি টু দ্য এক্সপেকটেশন যে ডেপ্রিসিয়েশন হবে, ডিভ্যালুয়েশন হবে, এটা অ্যাপ্রিসিয়েশনের দিকে যাচ্ছিল। ওকে। আপনি যেটা বলছিলেন যে আপনি রিজার্ভ 35-36 বিলিয়ন ডলার এক্সপেক্ট করছেন, কেন আমরা ওই জায়গায় যেতে পারবো? মানে কেন অতদূর যেতে পারবো? যেতে পারবো এটা আশাবাদী। কারণ হচ্ছে, আমি বলি, আমাদের যে বর্তমান ট্রেন্ড আমি দেখছি, আমার রেমিটেন্সের প্রবাহ কিন্তু এখন পর্যন্ত প্রায় 19.9%, অর্থাৎ প্রায় 20%, গত 7 মাসের আপ টু জানুয়ারি পর্যন্ত, 6-7 মাস, উইচ ইজ ভেরি হেলদি। আমার এক্সপেকটেশন ছিল 10%, সেটা ডাবল হয়েছে। প্রায় ডাবল হচ্ছে। তো সেটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমোডিটি মার্কেটে প্রাইসের দাম কমে গেছে অনেক ক্ষেত্রে। ফলে আমাদের যেসব জিনিস আমরা ইম্পোর্ট, বিশেষ করে তেলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, এলএনজির ক্ষেত্রে প্রাইস এখন প্রায় 20-30% কম গত বছরের এই সময়ের চাইতে। তো এটার একটা বেনিফিট আমরা পাচ্ছি, এটাকে বলে টার্মস অফ ট্রেড গেইন। আমাদের গমের দাম কমেছে, চিনির দাম কমেছে, অনেক পণ্যের দাম কমে গেছে, ফলে সেটার বেনিফিটটা আমরা পাবো। সেটার জন্য আমাকে ইম্পোর্ট বিলটা কিন্তু কমে আসবে, বাড়ছে না বেশি, 4-5% মতো বেড়েছে ইম্পোর্ট বিল, কিন্তু ভলিউম কিন্তু আরও অনেক বেশি বেড়েছে। ওকে। আপনারা যদি দেখেন চিটাগং পোর্টে জাহাজের সংখ্যা কতগুলো, জাহাজের সংখ্যা গত বছরও রেকর্ড পরিমাণে এসছে, মানে 2024-25 অর্থ বছরে, 25-26 অর্থ বছরেও আবারও রেকর্ড হবে। সো ভলিউমে বেড়েছে আমাদের ইম্পোর্ট, কিন্তু ভ্যালুতে আমরা কম আছে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে কমে নেই, ভ্যালুতে কম বেড়েছে, গ্রোথটা কম হয়েছে। হ্যাঁ, গ্রোথটা কম হয়েছে, কিন্তু দ্যাটস নট এ সাইন দ্যাট আমাদের কোনো রেস্ট্রিকশন আছে। কোনো রেস্ট্রিকশন নেই, কোনো ইম্পোর্ট রেস্ট্রিকশন নেই। সবাইকে বলে দেওয়া হয়েছে যে যা ইচ্ছায় আমদানি করেন। অনেক গাড়ি আনতে চান গাড়ি আনেন, আপনি জাহাজ কিনতে চান জাহাজ কিনেন, আপনার আদানিকে পে করতে হবে পে করুন, কোনো অসুবিধা নেই। 3.5 বিলিয়ন এরিয়ার ছিল, সব আমরা পে করে দিয়েছি, কোনো ইস্যু নেই সেখানেও। কাজে এটা একটা বিশাল একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়ে গেছে এক্সচেঞ্জ মার্কেটে এবং ফরেন ট্রেডে, যেটা আস্থার জন্ম দিচ্ছে ওই ব্যাঙ্কগুলোকে, যে ব্যাঙ্কগুলো
ওই প্রথম Foreign দিনের bank গুলো। মিটিংয়ে স্কেপটিক্যাল ছিল, তারা একটা সন্দেহভাজন ছিল, তারা এখন আর সন্দেহভাজন না, তারা বলছে ঠিক আছে ট্রেড লাইন্স আর ওপেন। ফলে যেটা হয়েছে এখন ট্রেড ফাইন্যান্সিংটা অনেক বেড়ে গেছে, যে কারণে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমাদের $2.5 বিলিয়নের উপর Okay. সারপ্লাস এই রিজার্ভটা যে অবস্থায় বা এখনো যে অবস্থায় আছি আমরা এবং আপনি যে অবস্থায় এক্সপেক্ট করছেন $35 to $36 বিলিয়ন, এই স্টেজে একটা দেশের রিজার্ভ থাকলে সেটা আসলে কোন দিক থেকে ইকোনমিতে হেল্প করবে? মানে কেন আমাদের এত বেশি রিজার্ভ দরকার? একটা কথা হচ্ছে যে রিজার্ভ থাকলে পরে ইটস এ কুশন এগেনস্ট ব্যাড টাইম। আমার যদি আজকে আমার একটা ক্রপ ফেলিওর হয়, একটা সাইক্লোন হয়, আমাকে যদি 10 লাখ টন চাল কিনতে হয় বা 30 লাখ টন চাল কিনতে হয়, টাকাটা কোথাতে পাবো? আমি কি আমেরিকার কাছে হাত পাতবো? না, আমার কাছে টাকা আছে, আই ক্যান বাই ইট নেক্সট ডে। তো এই যে একটা কনফিডেন্স, কান্ট্রি হিসেবে আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাসিটি, আমাদের যে কোনো দুর্যোগে আমরা আমাদের মোকাবেলা করতে পারবো। যদি কোনো স্পেকুলেটিভ অ্যাটাক হয় আমার এক্সচেঞ্জ রেটের উপর, এটা যেমন চায়নাকে নিয়ে কেউ আর স্পেকুলেটিভ অ্যাটাক করে না, কারণ জানে যে তাদের $3 ট্রিলিয়ন রিজার্ভ আছে, ওইখানে হাত দিলে আমার হাত পুড়বে। ভারতকে নিয়েও এখন আর কেউ স্পেকুলেটিভ অ্যাটাক সেরকম করে না, সাধারণত করে না, কারণ হাত পুড়বে। তাদের প্রায় 800 মিলিয়নের মতো রিজার্ভ আছে। সো এইসব কারণে রিজার্ভ বিল্ডআপটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। পরমুখাপেক্ষী হয়ে থেকে লাভ নেই। IMF ওয়ার্ল্ড ব্যাংক আমাদের দিতে পারে, কিন্তু কতটুকুই দিবে? ওইটা দিয়ে আমাদের কিছু হয় না। আমাকে বিল্ড আপ করতে হবে $20 বিলিয়ন ফর এক্সাম্পল, যেখান থেকে ছিলাম। আমরা হাফওয়ে চলে আসছি, 10-এর উপর চলে গেছি, এখন বাকিটাও হয়ে যাবে। এটা কি IMF এর টাকা দিয়ে সম্ভব হতো? কোনো মতেই না। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে হতো না। আর ওয়ার্ল্ড ব্যাংকের টাকা তো আমাকে সাপোর্ট হিসেবে দেয় না, ওটা তো দেয় কিছু কেনার জন্য, প্রকল্প বাস্তবায়নের জন্য। কাজে সেটা দিয়ে আমার কোনো ব্যালেন্স পেমেন্টের লাভ হয় না। আমার ওটা ব্যয়কে করে সাপোর্ট করে। তো সব মিলিয়ে আমার টাকা আমাকেই করতে হবে। ইটস লাইক এ ফ্যামিলি সেভিং, ফ্যামিলি জুয়েল। আমাকে রাখতে হবে, বিপদের সময় আমাকে সাপোর্ট করবে, আমার সেভিংস অ্যাকাউন্টের মতো। আমরা যদি এখন এবার একটু লিগ্যাল রিফর্মসে যাই, বাংলাদেশ ব্যাংক আমরা দেখেছি অনেকগুলো 5-6টি আইন তারা রিফর্ম করেছে, অ্যামেন্ডমেন্ট করেছে, কিছু আইন অলরেডি বাস্তবায়ন করেছে, কিছু এখন পেন্ডিং আছে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। তো আমি প্রথমে যাই ব্যাংক কোম্পানি অ্যাক্ট, যেটি নিয়ে মানুষের মধ্যে অনেক আগ্রহ, যে এখানে ফ্যামিলি কন্ট্রোল আপনি কমিয়ে আনার চেষ্টা করেছেন, যেটা গত 16-17 বছরে এটা সবচেয়ে বেশি অ্যাবিউজ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আপনারা এখানে, যদিও আগে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিল, কিন্তু সেটা আসলে অনেক অ্যাবিউজ করা হয়েছে, নিজেদের আত্মীয় স্বজন বসানো হয়েছে। এখন আপনারা খুবই স্ট্রিক্ট ওয়েতে যাচ্ছেন, 50% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিতে চাচ্ছেন, কিন্তু এই আইনটি এখনও বাস্তবায়ন হয়নি। তো এটি নিয়ে যদি একটু বলেন যে এটা কি অবস্থায়, কি কি মেজর চেঞ্জ আপনারা এক্সপেক্ট করছেন এবং এটা বাস্তবায়ন কতদূর? দেখুন, আমি একটু ব্রডার কনটেক্সটে বলি। আমরা অনেকগুলো আইন করছি, ইটস পার্ট অফ আমাদের গুড গভর্নেন্স। ইকোনমিতে একটা আর্থিক খাতে যে বিশৃঙ্খলাটা ছিল, যে বিশৃঙ্খলাটা আবারও হতে পারে, যেটা হয়েছিল সেটাকে ম্যানেজ করা, সেখান থেকে বের হয়ে আসা এবং ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা। সে কারণে আমরা এখানে নজরটা দিয়েছি একটা ব্রড রেঞ্জ অফ রিফর্ম হিসেবে। সেই রিফর্মের মধ্যে একটা তো হচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এটা তো হয়ে গেছে, সেটার আন্ডারে আমাদের ব্যাংক রেজলিউশন কার্যক্রম চলছে, ওটা তা আমরা পরে আসবো। 2 নম্বর হচ্ছে ওটারই কনটেক্সটে আমরা করেছি, ওটাও হয়ে গেছে, ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম, সেটাও কিন্তু নতুন করে হয়ে গেছে এবং সুন্দরভাবে এখানটা ওটা থেকে আমরা অর্থ নিয়ে এখানে সাপোর্ট দিচ্ছি, এটাও কার্যকর হচ্ছে। 3 নম্বর যেটার কথা বললেন, ব্যাংক কোম্পানি অ্যাক্ট। 4 নম্বর যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের ইস্যুটা, ইটস গুরুত্বপূর্ণ একটা ইস্যু। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মানি লোন কোর্ট অ্যাক্ট। আমাদের টাকা নিয়ে মামলা হয় মানি লোন কোর্টে, কিন্তু ফল হয় না, এবং সেটাকে কীভাবে দ্রুততর করা যায় সেই জন্য অনেক কিছু এখানে স্ট্রেংথেন করা হয়েছে। সময়টা অনেক কমে আসবে, অ্যাপিলটা কমে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস এখানে সংযোজন করা হয়েছে। আরেকটা আইন করা হচ্ছে, সেটা হচ্ছে আমরা বলছি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা এই যে খারাপ ব্যাংকগুলোর যে অ্যাসেটগুলো হচ্ছে, সেই অ্যাসেটগুলো একটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে সেটার মাধ্যমে এটাকে বিক্রি করা, অফলোড করে ফেলা, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এটা হচ্ছে সেটাও এখন
আমরা ফাইন্যান্স পাঠিয়ে দিয়েছি, এফআইডিতে পাঠিয়ে দিয়েছি এটাকে আইন করার ব্যাপারে। তো এখন সেটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যেতে হবে। তো আমাদের এটা কিন্তু এটার সাথে আমাদের আরেকটা যেটা দিক আছে সেটা হচ্ছে যে যে অর্থগুলো লুট করে নিয়ে গেছে সেইগুলোকে ফিরিয়ে আনার জন্য কি করা যায় আইনগত এবং Stolen asset recovery। প্রক্রিয়াগতভাবে সেই দিকে নজরটা দেওয়া, এবং সেটা একটা বিশাল একটা পার্ট আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল। এখন যদি বাকি আইনগুলো, আপনি যে আইনটার কথা বললেন যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এটা একটা ভাইটাল ল। এটা মাধ্যমে আমরা গুড গভর্নেন্সকে এস্টাবলিশ করার চেষ্টা এবং একটা পরিবারের একাধিপত্যকে খর্ব করার চেষ্টা এবং একটা পরিবারের দীর্ঘস্থায়ীভাবে এটাকে ইনফ্লুয়েন্স করে একটা ব্যাংকের যে পতনের দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতাটা আমরা দেখেছি, বা নিজের ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার জন্য ব্যাংককে ব্যবহার করার জন্য যে প্রবণতাটা আমরা দেখেছি, সেটাকে কমানোর প্রচেষ্টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এটা যদি আমরা করতে পারি এবং সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে আমাদের ধারণা যে ব্যাংকিং খাতে গুড গভর্নেন্স ফেরত আসবে, এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে রেজিস্ট্যান্স আসবে। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সগুলো কোথা থেকে আসছে? আমি রেজিস্ট্যান্সে যাওয়ার আগে আরও একটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটি বললেন, যেটি আমরা দেখেছি আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশ ব্যাংকের কিভাবে স্বায়ত্তশাসন ফিরিয়ে আনা যায়, এই যে আপনি এত রিফর্ম করলেন, কিন্তু এই রিফর্মগুলো কিন্তু বাস্তবায়ন অর্থাৎ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যদি বাংলাদেশ ব্যাংক তার অটোনমিটা এনশিওর করতে না পারে, তাহলে তো সেই আগের মতো একই রকম রিপিটেশন আমরা দেখতে পাবো, যে পলিটিক্যাল ইন্টারফারেন্স আমরা দেখতে পাবো। সেইখানে আসলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে, কি ধরনের রেজিস্ট্যান্স আসছে, এবং তার আগে কি কি মেজর চেঞ্জ আপনারা আসলে বিবি অর্ডারে আনছেন? আমরা বিবি অর্ডারে বেশি কিছু চাইনি। বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা লাভজনক প্রতিষ্ঠান, সরকারের কাছে হাত পাততে হয় না। গত বছর আমাদের মাশাআল্লাহ 24,000 কোটি টাকা আমাদের প্রফিট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রতিষ্ঠান কোনো দিন 24,000 কোটি টাকা লাভ করেনি। বাংলাদেশের পুরো ব্যাংকিং খাতে সব ব্যাংকের প্রফিট যোগ করলে 24,000 কোটি হবে না। কাজে গর্বের সাথে বলতে পারে আমাদেরকে অর্থ দিতে হবে না অর্থ বিভাগকে বা কাউকে, আমরা তাদেরকে সাপোর্ট করি। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপের থেকে কার্যকে ইনসুলেট করা। আমাদের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাকে ইনসুলেশন দেওয়া, প্রোটেকশন দেওয়া। এবং সেটা কীভাবে দিতে হয়? সেটা দিতে হলে যে ব্যক্তিগুলো এই সিদ্ধান্তের সাথে জড়িত থাকে, গভর্নর, ডেপুটি গভর্নররা, ম্যানেজমেন্ট, হ্যাঁ, টপ অ্যান্ড দ্য বোর্ড, সেটাকে একটু স্বতন্ত্র করে ফেলা। এবং বোর্ডে এখন সরকারি প্রতিনিধির সংখ্যা বেশি, 4 জন সেক্রেটারি থাকেন। তো আমরা পৃথিবীর সব দেশে দেখেছি, ভালো ভালো যেসব দেশে, ভারত সহই, কোথাও একজন সরকারি প্রতিনিধি থাকে না, নট ইভেন ওয়ান। এবং IMF বলেছে যে আমরা প্রপোজ করেছি একজন দিতে। IMF বলছে তোমরা একজন দিচ্ছ কেন? একজন তো থাকা উচিত নয়, সরকারের সাথে এখানে সম্পর্কই থাকার কথা না, ইটস ইন্ডিপেন্ডেন্ট। তো যাই হোক, আমরা একজনকে করেছি, অ্যাটলিস্ট সরকারের প্রতিনিধি থাকুক, সরকারের সাথে আমাদের তো এমনি আলোচনা অন্যভাবেও হবে, কিন্তু এটা সরাসরি একটা বোর্ডের মাধ্যমে হতে পারে। এটা একটা পরিবর্তন, অর্থাৎ 4 জন থেকে কমিয়ে একজনে নামিয়ে আনা। দ্বিতীয় পরিবর্তন সেটা হচ্ছে বোর্ডের দিক থেকে। আর যে সুরক্ষা দেওয়ার একটা প্রপোজাল আছে এখানে গভর্নর এবং ডেপুটি গভর্নরদেরকে, যে তাদেরকে ইচ্ছা করলে ফায়ার করা যাবে না। চাকরি, আমি কালকে একটা নোটিফিকেশন ইস্যু করব এবং তার মাধ্যমে গভর্নরের চাকরিটা চলে যাবে, এবং গভর্নর নিয়োগ প্রক্রিয়াটাও এটা একটা স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে হবে। যেমন গভর্নরের নিয়োগ প্রক্রিয়াটাতে সরকার থাকতে পারে, কিন্তু কথা হলো যে একটা কমিটি করে দিতে হবে, যে কমিটিটা বেসরকারি লোক দিয়ে গঠিত। তার মধ্যে থাকতে পারে প্রাক্তন ফাইন্যান্স মিনিস্টার থাকতে পারেন, প্রাক্তন গভর্নররা থাকতে পারেন, যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে কে কেপেবল লোকজন কে আছেন, খুঁজে বের করে আনতে পারবে। প্রাক্তন ব্যাংকাররা থাকতে পারেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের ব্যক্তিরা থাকতে পারেন, কিন্তু সরকারি লোক নয়। তাদেরকে দিয়ে এটাকে করে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টটা সরকারি দিবে, কিছু অ্যাকাউন্টেবিলিটি থাকতে পারে। যে তোমার লক্ষ্যটা কি, মূল্যস্ফীতি কমানো, কোথায় নিয়ে যাওয়ার লক্ষ্য, এক্সচেঞ্জ রেটের ব্যাপারে কি চিন্তা ভাবনা,
অন্যান্য ম্যাক্রো কন্ডিশন কি, গ্রোথ ইত্যাদি কি হতে পারে। গ্রোথ তো বাংলাদেশ ব্যাংকের কাজে পড়ে না ডাইরেক্টলি, বাট একটা ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স করার চেষ্টা হয়, বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করে গ্রোথকে ফিরিয়ে আনতে। তো সব মিলিয়ে একটা অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কও থাকবে। কোথায় জবাবদিহিতা? জবাবদিহিতা হবে পার্লামেন্টের কাছে। পার্লামেন্টের কাছে, যেমন আমেরিকাতে হয়, যেমন ইংল্যান্ডে হয়, পার্লামেন্টের সাব কমিটি থাকে, অর্থ বিষয়ক সাব কমিটি থাকে, ব্যাংকিং বিষয়ক সাব কমিটি থাকে। তাদের কাছে হয়তো বছরে 2 বার যে তাদের প্রশ্ন উত্তর এগুলো দেওয়া হবে এবং তাদেরকে এক্সপ্লেন করা হবে যে কী করা হচ্ছে, কেন করা হচ্ছে, কেন এইভাবে হচ্ছে, কেন এইভাবে হচ্ছে না। এখানে জবাব দিতে তো ওইখানে চলে গেল, কিন্তু সরকারের কাছে না। দ্যাটস আওয়ার প্রপোজাল, দ্যাটস এভরিওয়্যার, দ্যাটস দ্য প্রপোজাল। আপনারা যে প্রপোজালটা দিয়েছেন, আরেকটা আছে, সরকার চাইলেই গভর্নরকে, ভবিষ্যতে যে গভর্নরই আসুক, তাকে ফায়ার করতে পারবে না। একটা কারণ থাকতে হবে। কারণটাও পর্যাপ্ত কিনা ফায়ার করার জন্য, আমার কথা শুনলো না সেটা একটা কারণ হতে পারে না। এটা একটা কজটা হতে হবে সুনির্দিষ্ট, যে ঠিক আছে সে ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছে, হ্যাঁ বুঝলাম, দ্যাটস এ গুড কজ। সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টের 3 জাজের একটা প্যানেল হবে। সেই প্যানেলে তারা যদি ডিসাইড করে যে গভর্নর হ্যাজ ডান সামথিং রং, হি ক্যান বি ফায়ার্ড। আদারওয়াইজ গভর্নর স্টেজ। আমি যদি পছন্দও না করি, আমি সরাতে পারবো না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, যেমন ট্রাম্প বারবার বলতেছে আমি সরিয়ে ফেলবো, কিন্তু সরাতে পারছে না। এখানে আইনগতভাবে তার হাতে ওই কজ দেখানোর মতো কোনো কারণ নেই। তো এই জিনিসটা এখানে রাখা আছে। তো ফলে একটা সুরক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা ভালো কাজ করো, তোমাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না, এবং রাজনৈতিক হস্তক্ষেপ হলে তোমরা ইগনোর করতে পারবে যদি প্রয়োজন মনে করে, এবং যেটা নেওয়ার সেটুকু নেবে। অবশ্যই রাজনীতিবিদরা কিছু বলা মানেই যে সেটা খারাপ তা তো না, হয়তো অনেক ভালো জিনিসও থাকবে, সেটা নেওয়ার যোগ্য হলে অবশ্যই নেবে। আবার যেটা নেওয়ার যোগ্য নয় সেটাকে পাশ কাটিয়ে সামনে চলে যেতে হবে। তো এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের পে স্কেল। বাংলাদেশ ব্যাংকে একমাত্র প্রতিষ্ঠান সেন্ট্রাল ব্যাংক, পাকিস্তানেও না, ইন্ডিয়াতেও না, আমেরিকাতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া কোথাও না, ফেডারেল গভর্নমেন্টের স্ট্রাকচারের পে স্ট্রাকচারের সাথে সেন্ট্রাল ব্যাংকের পে স্ট্রাকচার কখনোই এক হয় না। এবং বাংলাদেশ ব্যাংক হওয়ার, বাংলাদেশের 72 সালের অর্ডিন্যান্স হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু সেপারেট ছিল। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সময়ও পে স্কেল ওয়াজ ডিফারেন্ট ফ্রম ফেডারেল গভর্নমেন্ট এবং মাছ হায়ার। সেটা এক করে ফেলা হয়েছে। ফলে যেটা হয়েছে যে আমাদের গুণগতভাবে আমরা ভালো স্টাফকে অ্যাট্রাক্ট করার সক্ষমতা হারিয়ে ফেলছি। ভালো যারা, তারা হয় বিদেশে চলে যায়, না হলে সিভিল সার্ভিসে যায়। আমাদের এখানে যদি 50 জনকে নেওয়া হয়, তার মধ্যে 20 জন সিভিল সার্ভিসে চলে যাবে, ওই বছরই চলে যাবে তারা, কারণ তাদের ওখানে 2টাতেই পাস করেছে, তারা ওখানে চলে যাবে। তো আমরা কিন্তু হারিয়ে ফেলতেছি, আমরা অ্যাট্রাক্ট করে রাখতে পারছি না। তো সেটাকে আমাকে পরিবর্তন করতে হবে। এবং বাজার ব্যবস্থাতে তো স্যালারি স্ট্রাকচার ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক বেশি, সেটা পৃথিবীর কোনো দেশেই দেয় না। কিন্তু সরকারি স্কেলের চাইতে অনেক উপরে এবং বেসরকারি স্কেলের চাইতে অনেক নিচে একটা জায়গায়, মাঝামাঝি জায়গায় এটাকে সাধারণত রাখা হয়। পাকিস্তানেও তাই, ভারতেও তাই। এটা কখনোই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মিল রেখে সেন্ট্রাল ব্যাংকের বেতন স্কেল করা হয় না। সেটাও আমরা প্রপোজ করেছি। এগুলোই হচ্ছে মেইন। তো এগুলো এখন কি অবস্থায় আছে? এগুলো কি মানে আপনারা বাস্তবায়ন করে যেতে পারবেন কিনা? এটা সরকারের উপর পুরোপুরি ডিপেন্ড করবে। আমি বলবো এই সরকার এবং পরবর্তী সরকার, কারণ এই সরকার যদি সদিচ্ছা নিয়ে এটাকে করে দেয়, এবং করা উচিত বলে আমি মনে করি, এবং আমি মনে করি যে এই সংস্কারটা সরকারের যে সংস্কারপন্থী যে মনোভাব এবং তাদের যে অবজেক্টিভ লক্ষ্য, সেটার সাথে পুরোপুরিভাবে সঙ্গতিপূর্ণ। এটাকে করে যাওয়াটাই উচিত বলে আমি মনে করি। এবং এটা সরকার করে গেলে বাস্তবায়নটা তো হবে আগামী সরকারের সময়। আপনারা কি কোনো পলিটিক্যাল রেজিস্ট্যান্স পাচ্ছেন কিনা এই আইনগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে? আমি বলবো রাজনৈতিকভাবে আমি কোনো রেজিস্ট্যান্স দেখি নাই। ইভেন বিএনপি জামাতের সাথেও যে কথাবার্তা হয়েছে, তারা কিন্তু এটাকে নিয়ে কোনো কথাবার্তা বলে, কোনো অবজেকশন আসেনি।
এখানে মনে হয় কিছু রেজিস্ট্যান্স আছে ফ্রম উইদিন দ্য ব্যুরোক্রেসি, স্যালারি স্ট্রাকচার সেপারেশন ইত্যাদি ইস্যুতে হয়তো তারা আপত্তি করবে। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে তাদের রিপ্রেজেন্টেশন দ্য সেন্ট্রাল ব্যাংকে থাকবে না, সেটা একটা তো সেই issue ব্যুরোক্রেসিকে তারা ওভারকাম করার মতো সক্ষমতা কি এখনকার ইন্টারিম গভর্নমেন্ট কতটা রাখছে? আমি মনে করি এটা যে কি আছে, proper time কিনা? আমি যে মনে করি যে আছে এবং রাখে, এটা করে যাওয়ার সম্ভাবনা এখনো আছে, এবং আমি মনে করি যে এটা তারা করে যাবে, এটাই আমার আশাবাদ। Okay. ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ব্যাংকিং সেক্টরের ডিটেইল আমরা জানতে পারলাম। আশা করি আমাদের দর্শকও এই ব্যাপারে অনেক কিছু জানবে এবং শিখবে। ধন্যবাদ। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে আসলে ব্যাংকিং সেক্টর এবং আমাদের ওভারঅল অর্থনীতির অবস্থা, যেটা নিয়ে মানুষের মধ্যে এই 5ই আগস্টের পর এবং 5ই আগস্টের আগে আমাদের অনেক ধরনের সংকট এবং শঙ্কার মধ্যে ছিলাম। এই 16 মাস অতিবাহিত হওয়ার পর আমরা একটা যে স্টেবল অবস্থায় এসেছি এবং কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেসবই আমরা আজকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।